আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ কিছু সংবাদ তথ্য নিয়ে হাজির হলাম। প্রথমে জানতে পারবেন এবার দেশে ফিরে বিমানবন্দরে আটক হলেন সুলতান মনসুর। কেন তাকে আটক করা হলো, কি বা তার অপরাধ, শেখ হাসিনা থাকতে দিয়ে তার কি বিষয় উঠে এসেছিল, সেসব এবার তথ্য ফাঁস হচ্ছে। আরো কি বিষয় উঠে আসলো, কানাডা থেকে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তার করা হলো, তা জানলে রীতিমতো চমকে যাবেন। এরপর জানিয়ে দিব ডক্টর ইউনূস তিনি কিন্তু এবার দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প। আরো কি কি বিষয় উঠে আসছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এবার দেশে ফিরে কি কি বিষয় তুলে ধরছেন বা নির্বাচনের কি তথ্য দিলেন, সেটা নিয়েও থাকছে বিস্তারিত। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করবে না রাজনীতিতে, এমনটা বলেছে গয়েশ্বর। তবে আরো কি কি বিষয় উঠে আসলো এই গয়েশ্বরের হুঁশিয়ারি বার্তায়, তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনের শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন দেখি নেই দেশে ফিরে বিমানবন্দরে কিভাবে আটক হলেন এই সুলতান মনসুর, কি বা তার দোষ। আপনারা সকলেই জানেন এই সুলতান মনসুর এবার কানাডা থেকে দেশে ফিরে আটক হয়েছেন। ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ 30 সেপ্টেম্বর ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে তাকে। ঢাকা মহানগরের গোয়েন্দা বিভাগের ডিবি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এবং কোথায় কি অভিযোগ আছে তা যাচাই বাছাই করব। পারিবারিক সূত্রে জানা গেছে সুলতান মনসুর অনেকদিন ধরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই। 1986 সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। 1989 সালে নির্বাচিত হন ডাকসুর ভিপি। তার নেতৃত্বে নানা প্রতিকূলতা অগ্রাহ্য করে ডাকসু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করা হয়। 1996 সালের 12 জুনের নির্বাচনে মৌলভীবাজারের 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সুলতান মনসুর বিজয়ী হয়। আওয়ামী লীগের সাবেক সংগঠিত সম্পাদক সুলতান মনসুর একাদশ সংসদ নির্বাচনে রাজনীতির নানা সমীকরণে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোটগত লড়াইয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন, কিন্তু সংসদে নিজের ভূমিকা ছিল আওয়ামী লীগের সংসদ সদস্যের মতো, এমন তথ্য উঠে এসেছে। যেখানে এবার তাকে গ্রেফতার করা হলো এবং গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য এবার ডিবি হেফাজতে আছে তিনি। আরো কি কি বিষয় উঠে আসবে তা পরবর্তীতেই বোঝা যাবে। এবার তুলে ধরতে যাচ্ছি দ্রুত নির্বাচন ও দ্রুত সংস্কার নিয়ে কি তথ্য দিলেন ডক্টর ইউনূস। চলুন সে বিষয়টা এবার দেখি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় গৃহীত এই সাক্ষাৎকার ভিডিওটি রিপোর্টটি প্রকাশিত হয়েছে। টানা 15 বছর বেশি ক্ষমতায় থাকার পর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেন। সেই সাথে আরও বিষয় উঠে আসে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এই ব্যাংকটি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের বিনা জামানতে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। তিনি এই ব্যাংক 2006 সালে নোবেল শান্তিতে পুরস্কার জিতেন। সেই সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলে নির্বাচন অনুষ্ঠান করবে। সেই সাথে তিনি বলেন, ব্যর্থতা এমন কিছু নয় যা আমরা মেনে নিতে পারি না। হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের উল্লেখ করে ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। তিনি এই ঘটনাকে বিপ্লব নামে অভিহিত করেছেন। তিনি নির্ধারণে তরুণের প্রজন্মের অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের ইঙ্গিত দেন। সেই সাথে প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, তার দেশের অর্থনীতি পুনর্গঠন এবং সেখানে গণতন্ত্রকে দৃঢ়মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতারও অপরিহার্য। সূত্র বাসস এই সকল তথ্য দিয়েছেন কিন্তু ডক্টর ইউনূস, এবং জাতিসংঘ থেকে ফেরার পর তিনি অনেক কিছু তথ্যও নিয়ে এসেছেন এবং সেই সাথে সাহায্য নিয়ে এসেছেন। প্রায় $13 বিলিয়ন এবার দিবে ইউনূসকে জাতিসংঘ থেকে আসার পর, এমনটাই জানা যাচ্ছে। দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেছে অনেকে। তবে এখানে অনেক বিষয় আছে। দ্রুত নির্বাচন দিলে এখন কিন্তু অনেকে অনেক জায়গায় সেই আগের শেখ হাসিনা সরকারের আমলে যারা ছিল তারাই কিন্তু এখন আছে। দ্রুত সংস্কার যদি হয় বা 1 মাসের বা 1 বছরের মধ্যে যদি নির্বাচন দেয়, তাহলে কিন্তু সকলকে সেখান থেকে বের করে দিয়ে সম্ভব হবে না তেমনটা। এই জন্যই একটু সময় নিয়ে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক পরিবর্তন ঘটবে এবং দ্রুত একটি নির্বাচিত সরকারও পাওয়া যাবে। এই বিষয়টা কিন্তু সকলেই বলছে। তবে অতি দ্রুত যদি নির্বাচন দেয়, তাহলে কিন্তু আবারও সেই খামখেয়ালিপূর্ণ নির্বাচন হতে পারে একটা সহিংসতা
এবং সে সাথে ঘটতে পারে ব্যাপক প্রাণহানি। এজন্য ভেবে চিন্তে সংস্কার ও নির্বাচনের সংকল্প নেওয়া উচিত বা পরিকল্পনা নেওয়া উচিত, যে পরিকল্পনার মাধ্যমে কোনো হানাহানি খুনাখুন ঘটবে না। একটি সময় নিয়ে নির্বাচনের ঘোষণা দিলে সেটাই ভালো হবে বলে সাধারণ মানুষ ব্যক্ত করেছে। তবে দ্রুত যদি নির্বাচন দেওয়া হয়, অর্থাৎ 3-4 মাস বা 5 মাসের মধ্যে, তাহলে শেখ হাসিনার আমলে যারা ছিল তারাই কিন্তু সেই পদে অবস্থান থাকবে, হতে পারে কোনো একটা গন্ডগোল। এজন্যই সবার ধারণা দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প যেটা হয়েছে ইউনূসের দ্বারাই হবে, সেটা একটু সময় নিয়ে একটি নির্বাচন করলে সেটা সকলকে গ্রহণযোগ্য হবে বলেও ধারণা করা হচ্ছে। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরব, এবার অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে রাজনীতিতে। সে সাথে অন্তর্বর্তী সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলে আশাবাদ ব্যক্ত করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সবাই আন্তর্জাতিক, আমরা বিশ্বাস করি তারা গণতন্ত্রের পথে সুগম করতে যত দ্রুত সম্ভব নির্বাচন দেবে। রোববার রাজধানীতে এমন তথ্য দেন তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্য শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতি অবিচার করেছেন। এটি অন্তর্বর্তী সরকারের উপলব্ধিও করবে, তাদের বিরুদ্ধে যেসব মামলা ও সাজা হয়েছে তা প্রত্যাহার করবে। আশা করি সবার আন্দোলন ও সংগ্রামকে আমলে নিয়ে সরকার আমাদের এসব মামলায় হাজিরা থেকে রেহাই দেবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, এখনও কিছু ঘটনা, কিছু গুজব রয়েছে। 5 আগস্টে পরাজিত শক্তিরা বসে নেই, তারা নাশকতার চেষ্টা করবে। তবে তারেক রহমান নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন এলাকায় মন্দির পাহারা দেব। এ সময় উপস্থিত ছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও। সে সাথে আরও অনেক তথ্য দেয়, যেহেতু নীল নকশা তৈরি করে রেখেছে আওয়ামী লীগ, সেই জন্য সামনে যে দুর্গাপূজা সেখানে একটা বিশৃঙ্খলা ঘটতে পারে, যার প্রমাণ হতে পারে অনেক কিছু, ঘটতে পারে একটা ব্যাপক সহিংসতা এবং তুলে ধরতে পারে বিশ্বের কাছে বাংলাদেশকে একটি জঙ্গি দেশ। কেননা তা এখানে হামলা হতে পারে। এই হামলার মাধ্যমে আরও কী বিষয় উঠে আসবে তা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এদিকে ভারতেরও কিন্তু একটা চাল আছে। এ সকল মিলিয়ে সকল কিছু কিন্তু আছে, কিন্তু আমরা একটি বিষয় ভাবতে হবে, যেখানে মন্দির পাহারা দিতে হচ্ছে, তাহলে বুঝতে পারেন কতটা ভয়াবহ অবস্থানে আছে। এজন্য গয়েশ্বরচন্দ্র বলেছেন, অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করবে না রাজনীতিতে, তবে একটি সুষ্ঠু নির্বাচন কবে হবে সেটি নিয়েও কিন্তু বিএনপি ভাবছে। তবে যে বিষয়টা বলা যাচ্ছে, আগামী দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেক নাশকতা তৈরি হতে পারে বলে জানানো যাচ্ছে বা আশঙ্কা করছে। এখানে যদি একটা অপ্রীতিকর প্রস্তর ঘটে তাহলে ভারত থেকেও চাপ আসবে, এটা স্বাভাবিক। ঘটতে পারে কোনো একটা দাঙ্গা, এই দাঙ্গার মাধ্যমেও ঘটতে পারে একটি বিশাল অরাজকতা। এই অরাজকতা ঠেকাতে এখন পুলিশ কি পদক্ষেপ নেবে সে বিষয়টা এখন ভবিষ্যতে গেলেই বোঝা যাবে। গয়েশ্বরচন্দ্র রায় সহ ডক্টর ইউনূস এবং তার ইউনূসের যে এখন বর্তমান সরকার, বিশেষ করে সেনাবাহিনীর কাছে কিন্তু বিষয়টা অবশ্যই নোটিশ গেছে, এবং সেনাবাহিনী কি করবে সেটাও কিন্তু পরবর্তীতেই বোঝা যাবে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা এবং এগুলো ঠেকাতে ব্যাপক পরিকল্পনা করছে ডক্টর ইউনূস সরকার। এই সরকার আরও কি পদক্ষেপ নিবে এই পূজাকে কেন্দ্র করে সেটাও কিন্তু বিস্তারিত বিষয়ে উঠে আসবে সামনেতে। ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করতে নানা প্রোপাগান্ডা বা প্রকল্প হাতে নিয়েছে কিন্তু বিরোধী দল। সেই বিষয়টিকে কেন্দ্র করে ডক্টর ইউনূস সরকার তার সেনাপ্রধান সহ পুলিশ বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়ে সামনের দিনে কতটা ভূমিকা রাখবে সেটাই এখন দেখার বিষয়।